মণিপুরে আমরা সেখানকার বিজেপি সরকারের কাছে সহযোগিতা পাইনি, নানা রকমের বাধা সৃষ্টি করা হয়েছিল। আসামে পড়েছে, সেখানেও আমাদের উপরে লাঠিচার্জ পর্যন্ত হয়েছে, আমাদের নেতাদের বিরুদ্ধে কেস যেখানে দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গে ঢোকার পর সেখানে প্রশাসনের কাছ থেকে যে সহযোগিতা আমরা আশা করেছিলাম, প্রশাসনের কাছ থেকে সেই সহযোগিতা আমরা পাচ্ছি না। শুরুতেই রাস্তার বাঁদিকে আমাদের স্টেজ করার কথা, বাঁদিকে করার পরিবর্তে ডান দিকে করতে হলো প্রশাসনের হস্তক্ষেপে। সামান্য কারণে এখানকার প্রশাসন অসহযোগিতা করছে। এখানে আমরা 28 তারিখে একটা সভা করার অনুমতি চেয়েছিলাম, সেখানেও সেই সভা করতে দেওয়া সম্ভব হবে না বলে মনে হচ্ছে, কারণ প্রশাসন সেখানেও অনুমতি দিচ্ছে না। প্রশ্ন হলো এইটা, রাহুল গান্ধীর এই যে ন্যায় যাত্রা, তার যে প্রোগ্রাম, কোথায় যাব না যাব সমস্ত চার্ট কিন্তু আমরা অনেক আগে দিয়ে দিয়েছি। হঠাৎ করে রাহুল গান্ধী রাতারাতি কোনো প্রোগ্রাম করছে না। রাহুল গান্ধী যে পদযাত্রা, সেই পদযাত্রা নির্বাচনকে সামনে রেখে নয়। সেই পদযাত্রার উদ্দেশ্য হলো ভারতবর্ষে আজকের যে ভারতবর্ষের সংবিধান, সেই সংবিধানকে রক্ষা করার শপথ নেওয়ার যাত্রা। ভারত জোড়ো ন্যায় যাত্রায় তৃণমূল সরকারের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ, রাজ্য প্রশাসনের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলেছেন অধীর চৌধুরী। মণিপুর, অসমের মতো পশ্চিমবঙ্গেও ভারত জোড়ো ন্যায় যাত্রায় প্রশাসনিক অসহযোগিতা। শিলিগুড়িতেও সবার অনুমতি দেয়নি প্রশাসন, এমনই দাবি করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি। গতকাল কোচবিহারে রাহুলের যাত্রাপথে কোচবিহার নাগরিক বৃন্দের ব্যানারে প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ দেখাতে দেখা গিয়েছিল এবং তারপরই অধীর চৌধুরী যে কথা বলছেন যে ভারত জোড়ো ন্যায় যাত্রায় তৃণমূল সরকারের বিরুদ্ধে অসহযোগিতা হয়েছে, অসহযোগিতার অভিযোগ তিনি এনেছেন রাজ্য প্রশাসনের বিরুদ্ধে। মণিপুর, অসমের মতোই পশ্চিমবঙ্গেও ভারত জোড়ো ন্যায় যাত্রায় প্রশাসনিক অসহযোগিতা। আপনারা জানেন যে গতকাল মাঝপথে রাহুল গান্ধী তিনি কিন্তু ফিরে গিয়েছেন দিল্লি এবং 28 তারিখ এসে তিনি আবারও যুক্ত হবেন এই ভারত জোড়ো ন্যায় যাত্রায়, কিন্তু শিলিগুড়িতেও সবার অনুমতি দেয়নি প্রশাসন, দাবি অধীর চৌধুরী। এই বাংলায় জোটের কবর তো খুঁড়েছে একজনই, যার নাম অধীর চৌধুরী, যিনি বিজেপির হাতে তামাক খেয়ে সারাক্ষণ তৃণমূল কংগ্রেস এবং মমতা ব্যানার্জির বিরুদ্ধে প্রাত্যহিক অভ্যাসের মতো বিষোদ্গার করে যাচ্ছেন, যিনি বিজেপি বিরোধী শক্তি তৃণমূল কংগ্রেসকে দুর্বল করার জন্য সিপিএম এর সাথে আইএসএফ এর সাথে হাত মিলিয়ে এবং প্রত্যক্ষভাবে বিজেপিকে তিনি মদত দিয়ে যাচ্ছেন। এই বাংলার প্রশাসন স্বচ্ছ নিরপেক্ষভাবে কাজ করে, এই বাংলায় কোনো পক্ষপাতিত্বমূলক আচরণ কোনো প্রশাসন করে না। এবং আমি আবার বলছি, এই বাংলায় আজকে জোট এই জায়গায় পৌঁছে যাওয়া, তার জন্য একমাত্র যিনি দায়ী তিনি হচ্ছেন এই অধীর চৌধুরী। ইন্ডিয়া থেকে আবার এনডিএতে, বিরোধী জোট ছেড়ে আবার শাসক জোটে যেতে পারেন নীতিশ কুমার, এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে। বিহারে বিজেপির সঙ্গে সরকার গড়তে পারেন নীতিশ কুমার। নতুন সরকার গঠিত হলে তার মুখ্যমন্ত্রী হবে নীতিশ কুমার। নতুন সরকার গঠিত হলে সেখানে দুজন উপমুখ্যমন্ত্রী হবেন বিজেপির, এমনটাই খবর সূত্রের। ফের উপমুখ্যমন্ত্রী হতে পারেন সুশীল মোদী, এমনটাও জানা যাচ্ছে। বিহারে নতুন সরকার নিয়ে ফর্মুলা নাকি চূড়ান্ত হয়ে গিয়েছে। গতবার বিজেপির যে নেতারা মন্ত্রী হয়েছিলেন, এবারও নাকি তারাই মন্ত্রী হতে পারেন, সূত্র মারফত এমনটাই খবর। বিজেপি নেতৃত্বের সঙ্গে সরাসরি কথা নীতিশ কুমারের। এনডিএ শিবিরকে একজোট করতে তৎপর হয়েছেন খোদ অমিত শাহ। নীতিশকে জোটে ফেরাতে চিরাগ পাসওয়ান সহ এনডিএর অন্যান্য শরিকদের সঙ্গে কথা অমিত শাহের, সূত্র মারফত এমনটাই জানা যাচ্ছে। নীতিশ কুমার হঠাৎ ইন্ডিয়া জোটে কেন নারাজ তা নিয়ে খোঁজখবর নিয়েছেন রাহুল গান্ধী। নীতিশের ইউটার্ন জল্পনায় বিহারের প্রদেশ কংগ্রেস সভাপতিকে তার সঙ্গে কথা বলার নির্দেশ দিয়েছেন মল্লিকার্জুন খাড়গে। 4 ফেব্রুয়ারি বেতিয়ায় মোদীর সভায় থাকতে পারে নীতিশ কুমার, এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে। অর্থাৎ ইন্ডিয়া থেকে কি আবার এনডিএতে, বিরোধী জোট ছেড়ে আবার শাসক জোটে যেতে পারে নীতিশ কুমার, এমনটাই খবর পাওয়া যাচ্ছে।